আপা ফোন দিছিলেন যে এই এপিসোডটা হওয়ার পরে আর কি উনি বলতেছেন যে তোমার ভিডিওতে যে বললা আমি গাড়ি চাপা দিছি আহতদেরকে, এটা তো তুমি ভুল বলছো, আমরা তুমি একটু জিজ্ঞেস করবা না? আমি তো তোমার সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আলাদা করে চিকিৎসার উদ্যোগ নিচ্ছি। আমি কইলাম আপা আল্লাহর ওয়াস্তে আমার সাথে কেউ কিছু বলে নাই, কেউ জিগায় নাই। আমি নতুন ডিজিটে জিগাইছিলাম, উনিও কিছু বলতে পারলেন না। এটা প্রসঙ্গত বলে রাখি, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান আপা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি যখন গ্রামীণ ব্যাংকে কাজ শুরু করি উনি তখন ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ। ওনার তত্ত্বাবধানেই আমার গ্রামীণ ব্যাংকের ট্রেনিং হয়। মানে গ্রামীণ ব্যাংকে যারা কাজ করে, মানে আমার কিন্তু গ্রামীণ ব্যাংকের ওই ম্যানেজারের ট্রেনিং আছে। খুবই স্নেহশীলা মহিলা, উনি খুবই স্নেহ করেন আমারে। এটা আবার আর এক সমস্যা, আপারে সেদিন কইলাম যে আমি যে বুড়া হয়ে গেছি এটা ওনার মনে থাকে না। উনি মনে করেন পিনাকি এখন ওই বাচ্চা ছেলে, ও কি বুঝে, এ কেবল পাশ করে আসছে মেডিকেল কলেজ থেকে, তাই মনে হয় পাত্তা দেন না উনি। যাই হোক, আসেন কেন বলছিলাম ওয়ান স্টপ কেয়ার করতে হবে। কোন সমাজের ইতিহাস দ্বন্দ্ব আর সংঘাতের মধ্যে দিয়ে অগ্রসর হয়, রক্তপাত ছাড়া ইতিহাস আগায় না। হয় সেটা গৃহযুদ্ধ অথবা শুধু যুদ্ধ। কিছু কিছু বাইঞ্চতের আবির্ভাব হয়েছে, আমি আর দেখাইলাম না ইদানি, যারা রক্তপাত শুনলে মূর্ছা যায়, আবার রাজনৈতিক সংগ্রামের নেতাও হইতে চায়, হ্যাঁ দেশেরও নেতা হইতে চায়। মানে এই দেশ কথা শুনলে না গা চিরবির চিরবির করে ওঠে। এটা গেলে আমার কথা না, মানে হেগেলের কথা, মানে গা চিরবির করার কথা না আর কি। এই যে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়া একটা দেশের ইতিহাস অগ্রসর হয়। হেগেল একজন বিখ্যাত জার্মান দার্শনিক, উনি এটা বলছেন যে সংগ্রাম সংঘাতের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ঘটে এবং প্রত্যেক সংগ্রাম মানুষের স্বাধীনতার পরিসর বৃদ্ধি করে। রাজনৈতিক সংগ্রামে আহতদের সম্মান জানায়, রাষ্ট্র তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্বীকৃতি দেয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে আবারও এই একই ইতিহাস গঠনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে। সেই জন্যই আহতদের এত দাম, সব সমাজে এত রেসপেক্ট করে। ইতিহাস সাক্ষ্য দেয় যে যে সমাজ তাদের বীর এবং আহত যোদ্ধাদের সম্মান জানায়, সেই সমাজের ভবিষ্যৎ প্রজন্ম সমাজ এবং রাজনৈতিক আন্দোলনে উদ্বুদ্ধ হয়। আপনি দেখেন ওই যে হান্নান বলছিল না যে তরুণ সমাজ আর আসবে না, এই যে দেখেন শোনেন। আর হচ্ছে এই অভ্যুত্থানটা যদি ব্যর্থ হয়, এই যে আমি যে রক্তটা ঝরাইছি এই রক্তের হিসাবটা আমি নিব। এই অভ্যুত্থান যাদের কারণে ব্যর্থ, এটাই হবে ইয়াতে 90-এর গণ অভ্যুত্থানে নূর হোসেনের রক্তের সাথে প্রতারণা করেছে এরা। প্রতারণা করে আজকের বাংলাদেশকে 24-এ এনে এখানে নিয়ে এসেছে। এখন 2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এখনো দেখা যাচ্ছে যে হচ্ছে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। ভাবনা হচ্ছে ক্ষমতায় যেতে হবে, লুটপাট করতে হবে। একই জায়গায় সব সার্ভিস দিলে হাসপাতালে আহতরা একে অপরের সাথে মিশবে, সেখানে একটা মিলিত অভিজ্ঞতার পরিবেশ সৃষ্টি হবে। গুরুতর আহতরা হালকা আহতদের মানসিক এবং শারীরিকভাবে শক্তি পেতে অনুপ্রাণিত করবে, যা একটা ঐক্যের অনুভূতি গড়ে তুলবে। এমানুয়েল নেভিনাস আরেক দার্শনিক, উনি বলছিলেন যে মানব সম্পর্কগুলো নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠে এবং অন্যান্যদের কষ্টকে স্বীকৃতি দিলে একটা সমন্বিত দায়িত্ববোধ তৈরি হয়। আহতরা পরস্পরকে সমর্থন করলে এই পরিকল্পনা এমন একটা সম্মিলিত নৈতিক প্রতিক্রিয়া তৈরি করত, যা শুধুমাত্র চিকিৎসার সীমা ছাড়ায় আবেগ এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করত। আমি বলছিলাম ভালো খাবার দিতে হবে, পরিচ্ছন্ন একটা পরিবেশ দিতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশ, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা রোগীদের মানসিক চাপ হ্রাস করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা ফ্রন্ট লাইন থেকে আহত হয়ে আসছিল সৈনিকেরা, তাদের বিশেষ যত্নে রাখা হয়েছিল যাতে তারা মেন্টালি এবং ইমোশনালি সুস্থ থাকতে পারে। আর সুস্বাদু খাবারের কথা বলছি, সুস্বাদু খাবার দিয়ে আপনি আপ্যায়ন করবেন, এর ফলাফল আপনি দেখবেন। ভালো খাবার ছাড়া তো উৎসবই হয় না, ভালো খাবার দেখলেই মন প্রফুল্ল হয়ে যায়। আরেক দার্শনিক অ্যারিস্টটল বলতেন ইউডাইমোনিয়া মানে হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকলে মানুষ তার সম্ভাবনা এবং পূর্ণতা অর্জন করতে পারে। ভালো খাবার তো ভালো পুষ্টি দেয়, মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করে, এইটা মানুষকে সুখ এবং পূর্ণতা দেয়। আমি সেজন্য খাবারের ব্যাপারে খুবই পার্টিকুলার। খাবার ভালো থাকতে হবে। স্টোয়িক দর্শন অনুযায়ী খাবার শুধু শরীরের জন্য না, এটা মানসিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যম। পুষ্টিকর খাবার হরমোনের নিয়ন্ত্রণ করে, যেটা আবেগ এবং আচরণে সরাসরি প্রভাব পড়ে। যেমন ধরেন সেরোটোনিন, এটাকে সুখের হরমোন বলা হয়। পুষ্টিকর খাবার থেকে যে অ্যামাইনো অ্যাসিড আছে এটা ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয়। এমন খাবার দেবেন যেটাতে হাই সেরোটোনিন থাকে। এই খাবারগুলো কিন্তু এক্সপেন্সিভ। আপনি যদি বাচ্চাদের এমন খাবার দিতেন যেটাতে ভেরি হাই সেরোটোনিন, দেখতেন এরা আনন্দের সাথে থাকতো ওই জায়গাগুলো এবং তাদের রোগের দুঃখ এগুলো কমে যেত। কিতে হাই সেরোটোনিন থাকে আমি বলি, যেমন মুরগি, হাঁস, এগুলো হাই সেরোটোনিন থাকে। ডিম, আমাদের মাছে ট্রিপ্টোফ্যান থাকে না, এগুলো ওই যে স্যামন মাছে থাকে, লাল মাংসে থাকে মাঝারি খুব বেশি না, মাঝারি পরিমাণে। তারপরে দুধ, পনির এগুলোতে থাকে, যেমন ধরেন আখরোট, অ্যালমন্ড, তারপর কাজু বাদাম, চিয়া সিড এগুলোতে থাকে সেরোটোনিন। তারপরে ফলমূল বা এগুলোর মধ্যে যেমন ধরেন কলা, আনারস, অ্যাভোকাডো, পালং শাক, ব্রোকলি, ডার্ক চকলেট, এগুলোতে সেরোটোনিন বেশি থাকে, এগুলোতে ট্রিপ্টোফ্যান বেশি থাকে।
তো প্লেটো বলতেন যে শরীর এবং আত্মা পরস্পরের উপর নির্ভরশীল, যদি শরীর সুস্থ থাকে তাহলে আত্মাও সুস্থ থাকবে। এপিকিউরাস বলতো যে খাদ্য হচ্ছে একটা মৌলিক আনন্দ এবং এই আনন্দ সরাসরি মানসিক তৃপ্তি দেয়। ওইখানে যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা কাজ করবে তারা হয়ে উঠবে জাতীয় বীর। কত রকম গল্প বের হইবে এই হাসপাতাল থেকে, কবি সাহিত্যিকরা যাবে আহতদের সাথে কথা বলতে, তাদের লড়াইয়ের গল্প শুনবে, গান লিখবে, কবিতা লিখবে, উপন্যাস লিখবে, সিনেমা হবে। ওই হাসপাতাল কোনো কষ্টের না, উৎসবের, আমাদের সেলিব্রেশনের জায়গা হবে। তা না, আছে কারে কারে বিদেশে পাঠানো হবে, কত টাকা দেওয়া হবে, কোন দেশ থেকে বিদেশি ডাক্তার আসবে, এইসব নিয়ে। এরপরে আমি করব পুনর্বাসন। এরা হাসপাতাল ছাড়তেছে না, কারণ সে জানে এই সমাজে আহত আর পঙ্গু শরীর নিয়ে উপার্জন করা যায় না। মানে ধরেন সে কি পুলিশে যেতে পারবে, আর্মিতে যেতে পারবে, বিডিআরে যেতে পারবে, আনসারে যেতে পারবে? পারবে না। তো তার তো অনেকগুলো চাকরির ক্ষেত্র এমনিতেই বন্ধ হয়ে গেছে। সরকার বলছে আমরা সারা জীবন চিকিৎসা দেব, সারা জীবন খাবার, বাসস্থান, তার অবশিষ্ট শিক্ষা, সংসার কে দিবে? আর রাষ্ট্র দায়িত্ব নিবে, এই কথায় তারা আস্থা পায় না। কারণ রাষ্ট্র ঐতিহাসিকভাবে কোনো আহতের দায়িত্ব নিছে? 90-এর আন্দোলনে আমাদের সাথে আহত হয়নি অনেকে, আমি তো জানি। কারো কোনো দায়িত্ব নেয়নি রাষ্ট্র। মুক্তিযুদ্ধে ধর্ষিতা নারীদের দায়িত্ব নিছে সরকার? নিছে? নেয়নি। বলে 30 লক্ষ শহীদ হয়েছে, আবার গলা কাঁপায় আর কি, 30 লক্ষ বলার সময় গলা কাঁপায়। তো শহীদ পরিবার ভাতা পেয়েছে একটা শহীদ পরিবার দেখান ভাতা পেয়েছে? পায় না। 75-এ 15 আগস্টে যে সোহরাওয়ার্দীর বডিগার্ডলে জয় বাংলা করলো, তাদের দায়িত্ব নিছে সরকার? নেয়নি। একটা ইন্ডেমনিটি করছিল, সেটা বাতিল করে দিছে, ধরে ধরে এনে ফাঁসি দিছে। প্রফেসর ইউনূস বললেই সেটা পালিত হবে, সেটা কোনো নিশ্চয়তা নাই। একটা অধ্যাদেশ তো তুড়ি মেরে উড়াই দিবে যে কোনো সরকার। যদি আমাদের শত্রু সরকার আসে তাহলে তো উড়াই দিবে এটা। তাহলে কেন তারা শুধু সারা জীবন চিকিৎসা হবে এই আশার বাণী শুনে চুপ থাকবে? ওদের পুনর্বাসন করতে হবে ওইখান থেকে। 20,000 আহত বাচ্চা, এদের সারা জীবনের জন্য পুনর্বাসিত করতে হবে। সেই কাজটা ওই একই জায়গা থেকে হইতে হবে, কোনো সমস্যা হবে না। তাইলে বিজনেস গ্রাজুয়েটরা প্রত্যেক আহত ব্যক্তির জন্য পৃথক পরিকল্পনা তৈরি করবে। মিশেল ফুকোর একটা কথা ছিল, নোশন অফ পাওয়ার অ্যান্ড ডিসকোর্স। রাষ্ট্র আহতদের ঘিরে একটা ন্যারেটিভ তৈরি করতো, ন্যাশনাল ন্যারেটিভ, যা সমাজের মূল্যবোধকে প্রভাবিত করবে এবং সাধারণ মানুষকে বীরত্বের পথে উদ্বুদ্ধ করবে। সেটা না কইরা কি করতেছে? মাথার মধ্যে কোনো চিন্তা নাই, দুর্বল চিন্তার মানুষ, বুড়া খাটাস, তো মাথায় কোনো আইডিয়া আসে না। এই কাজে টাকা লাগতো না, আমি বলছিলাম টাকা তুলে দেব, জনগণের জন্য টাকা দিতে প্রস্তুত। প্রফেসর ইউনূস নিজে বলতেন সব কাজে টাকা লাগে না, কোথাও কোথাও উদ্যোগ লাগে। যেমন উনি উদাহরণ দিতেন, এটা খোলা মাঠে আঁকবো না, এটা বাস্তবায়নের জন্য তো টাকা লাগে না, লাগে উদ্যোগ। ওনার আশেপাশে উদ্যোগী, উদ্যমী, বুদ্ধিমান, ক্রিয়েটিভ, সৃজনশীল মানুষ নাই। যারা আছে তারা চিন্তাতে সক্ষম না। এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে হবে, দক্ষ উদ্যমী লোকদের দায়িত্ব দিতে হবে। তাইলেই আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখবো। নয়তো একদিকে আওয়ামী লীগ, আর একদিকে হাসিনা চট করে ঢুকে যাওয়ার আশা, আর একদিকে আফসোস লীগ, ডাইনে ইন্ডিয়া, উপরে ট্রাম্পের উপদেষ্টা হয়েছে, ইসকনের তুলসী গ্যাবার্ড ও বাম্বু খাইবেন। আমরা দরিদ্র মানুষ, পপকর্ন খানার পয়সা নাই, তাই মুড়ির টিন নিয়ে বসবো। সেদিন বুঝবেন এই 2 পয়সার হরিদাস পালেরা ইউটিউবাররা কি কইছিল। মুরব্বীরা কয় না যে আইজ বুঝবে না, বুঝবা কাল, পাছা থাপড়াবে আর পাইবা গাল।